আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রাকৃতিক সম্পদ, রূপবৈচিত্র্য ও জনসম্পদের দেশ বাংলাদেশ বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আর দেশ জুড়ে দল সেই সব গণমানুষের কথা তুলে ধরছে সবসময়। শহর বন্দর পেরিয়ে গ্রামের মেঠো পথে আমাদের ছুটে চলা। সাফল্য, ব্যর্থতা, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি কান্নার চিত্র ফুটে ওঠে দেশ জুড়ে অনুষ্ঠানে। মাসুম আলী আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনের শিরোনাম। কুড়িগ্রামের নাগেশ্বরীর আশার আলো পাঠশালা নিয়ে আজকের মূল প্রতিবেদন। মৌলভীবাজারের স্কুল ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ। জীবন জীবিকায় বরগুনার রাখাইন তাঁতশিল্পীদের বর্তমান অবস্থা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি ও স্মৃতিধন্য গ্রাম টুঙ্গিপাড়া এবং গাইবান্ধার স্থানীয় শিল্পীদের পরিবেশনা একটি দেশের গান। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় 2010 সালে কোচিং করানোর মাধ্যমে বিশ্বজিৎ প্রতিষ্ঠা করেন আশার আলো পাঠশালা। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিনা বেতনের এই পাঠশালাটি এলাকার দরিদ্র মানুষের মনে ভরসার জায়গা করে নিয়েছে। সেই সাথে যুগোপযোগী পাঠদানের মাধ্যমে শিক্ষা পাচ্ছে ঝরে পড়া শিশুরা। মোহাম্মদ মনিরুজ্জামানের গবেষণায় কুড়িগ্রাম ঘুরে এই পাঠশালা নিয়ে মূল প্রতিবেদন তৈরি করেছেন আবু সেলিম। নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের শিক্ষার আলো বঞ্চিত প্রত্যন্ত একটি গ্রাম আজমাতা। দুবেলা খাবার জোগাড় করা যেখানে দুরূহ, সেখানে শিক্ষা তাদের কাছে বিলাসিতা মাত্র। এই বিলাসিতাকে এলাকার কয়েকজন যুবক হাতের মুঠোয় এনে দিয়েছেন। দরিদ্র শিশুদের শিক্ষাদানের দায়িত্ব নিয়েছেন তারা। প্রতিষ্ঠা করেছেন আশার আলো নামের বিনা বেতনের পাঠশালা। ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো। আমাদের স্কুলের পড়া রেডি করি, আর অঙ্ক, ইংরেজি যেটা সমস্যা হয় সেটা স্যারেরা দেখে দেয়। রামখানায় 8টি স্কুল আছে, এখানে সব স্কুলেরই ছাত্রছাত্রী আছে। এখান থেকে প্রত্যেক স্কুলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন এই আশার আলো পাঠশালার। মূলত এই কাজটি শুরু হয় 2010 সালে। বন্ধুদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করি। প্রায় এখানে 21 জন ছেলে এবং মেয়ে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছি। এই সংগঠন থেকে আমরা এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে না এবং বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে অনেক মেয়ের আমরা বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছিলাম। তো সেই মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা তাদেরকে আবারও স্কুলে ফিরায় নিয়ে আসি। অ্যান্ড স্কুলে ফিরায় নিয়ে এসে আমাদের কাজটা শেষ হয়ে যায় না, কারণ আমরা দেখি যে শুধু স্কুলে ভর্তি করাইলে আমাদের কাজটা শেষ হচ্ছে না, কারণ তারা স্কুলে যাচ্ছে না নিয়মিত। কেন যাচ্ছে না? খাতা কেনার পয়সা নেই, কলম কেনার পয়সা নেই, এটা জামা প্যান্টের জন্য স্কুলে যাচ্ছে না। তখন এই বাচ্চাদেরকে আমরা এই খাতা কলমগুলো কেনার দেওয়ার একটু চেষ্টা করলাম, যে দেখি যাকে যতটুকু পারি দিয়ে স্কুলে কন্টিনিউ নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিনা বেতনে শুধু পড়াশোনা নয়, পূর্ণাঙ্গ একজন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাজানো হয়েছে তাদের পাঠদান পদ্ধতি। প্রত্যন্ত অঞ্চলের এই পাঠশালাটি শহরের অনেক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মিলিয়ে আয়োজন করে নাচ, গান ও ছায়া সংসদের। 2014 সালে আশার আলো পাঠশালার মহান জাতীয় সংসদের 22তম অধিবেশনে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী সহ উপস্থিত মাননীয় সংসদ সদস্যগণ, সবাইকে জানাচ্ছি আজকের এই মহান জাতীয় সংসদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ফলে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অনেকটাই মানসিকভাবে পরিপূর্ণ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান জাতীয় সংসদের 22তম অধিবেশনে আমাকে ধন্যবাদ সূচক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সংসদ এখানে হয়, আমাদের এখানে 8টি দল রয়েছে। সেই 8টি দল প্রতিটি দলকেই সপ্তাহভিত্তিক কাজ দেওয়া আছে। সেই কাজগুলো তারা ঠিকঠাকভাবে করলো না করলো সেই বিষয়ে প্রতিটি 8টি যে দল আছে তারা প্রতিটি দল থেকেই বলতে পারে যে তাদের কোন সমস্যাটা কি এই সমস্যাটা কীভাবে সমাধান করা যাবে, সেই বিষয়ে তারা সংসদের মধ্যে উত্থাপন করে এগুলো সমাধান করার জন্য স্পিকার মহোদয় আছেন, উনি সমাধান করেন। আবার উনি যদি না পারেন তাহলে কর্তৃপক্ষের কাছে শুনে আমাদেরকে সমাধান দিয়ে দেন।
আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য গ্রাম অঞ্চলে তো আসলে খুবই কঠিন। তো তারপর চেষ্টা করতেছি যে বিনোদন পড়াশোনার বাইরে যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো বিষয়ে তাদেরকে একটু করা। তারপরে এখানে কুইজ কম্পিটিশন হয়, বিনোদন ক্লাসের আয়োজন করা হয় এদের জন্য। শুধু নামে মাত্র নয় এই প্রতিষ্ঠানটি, বাস্তবতাও বলে দেয় এই প্রতিষ্ঠানের সফলতা। তবে তাদের সফলতার পথ যে মসৃণ ছিল তা নয়। তাদের এই সফলতার পেছনে মানসিক শক্তি একমাত্র সম্বল। তাই তো তাদের স্লোগান অর্থ নয় ইচ্ছাই শক্তি। আমরা 4টা লাইব্রেরি করেছি। আমাদের স্বপ্ন আমরা 9টা ওয়ার্ডে 9টা লাইব্রেরি করব এবং রামখানাকে মডেল ইউনিয়ন করব। সেই সাথে আমরা বৃক্ষরোপণ করতেছি এবং বৃক্ষরোপণের পরিচর্যা করতেছি। পাশাপাশি এখানে প্রবীণদেরকে নিয়ে আমাদের ছোট্ট একটা পাঠশালা আছে, সেখানে তারা সপ্তাহে একদিন এসে এখানে একটু পড়াশোনা করে, বিনোদন করে এবং তাদের কিছু অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করে। আমরা সেখান থেকে কিছু শিখতে পারতেছি। আমরা এখানে লেখাপড়া প্রত্যেক শুক্রবারে আসি, এখানে বই সিলেট আছে, যারা জানি না তারা হয়তো আমরা শিখি। মাসে আমাদের 10 থেকে 12,000 টাকা এখন নিয়মিতভাবে খরচ হচ্ছে এদের পিছনে। এই ব্যয়টা আসলে আমাদের এই ছেলে মেয়েদেরকে, আমরা যারা এখানে কাজ করি যে স্বেচ্ছাসেবক, তাদেরকে দিয়ে আসলে প্রপারলি হয় না, খুব কষ্ট হয়। আমি আহ্বান জানাবো সমাজে যারা বিত্তবান আছে, যদি মনে করেন যে আমাদের কাজটা সত্যি আমরা মানুষের জন্য কাজ করছি, তাহলে আমি সবাইকে আহ্বান জানাবো যাদের আছে তারাও এসে আমাদের সাথে হাত লাগাবেন এবং এই ছেলে মেয়েদের জন্য, এই গরিব প্রবীণদের জন্য আপনারাও একটু সহযোগিতা করবেন। এলাকাবাসী মনে করেন দেশের শিক্ষিত যুবকরা যদি এভাবে এগিয়ে আসে তবে নিরক্ষরতা দূর করা সহজ হবে। আর উদ্যোক্তারা বললেন সার্বিক সহযোগিতা পেলে তাদের কার্যক্রম বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী রেবেনা। দারিদ্র্য ও পারিবারিক অসচেতনতার কারণে তার বিয়ে ঠিক হয়। রেবেনার ইচ্ছা ছিল পড়ালেখা করে অনেক বড় হবে, কিন্তু তার ইচ্ছার মূল্য পরিবার পরিজন না দিলেও এগিয়ে এসেছেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি ও তার সহপাঠীরা। তারা তার বাল্যবিয়ে প্রতিরোধ করেছেন। মাসুম আলিসার গবেষণায় বিস্তারিত প্রতিবেদন মানিক শিকদারের। প্রতিদিনের মতো স্কুলের কার্যক্রম শুরু হয়েছে, ক্লাস চলছে, কিন্তু রেবেনা অনুপস্থিত। একজন ছাত্রী বিভিন্ন সমস্যার কারণে অনুপস্থিত থাকতেই পারে, তাই প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু রেবেনার এই অনুপস্থিতি স্বাভাবিক অনুপস্থিতি নয়। হঠাৎ খবর এলো 14 বছর বয়সী রেবেনার বিয়ে ঠিক হয়েছে। বিয়েতে রাজি ছিল না, সেজন্য সে আমাদেরকে বলেছে এবং আমরা বলেছি স্কুলের টিচার এবং ম্যানেজিং কমিটির সদস্যদের বলার জন্য। এটা খবর পাওয়ার বাদে টিএনও স্যারের মনে হয় আমার স্কুলের কর্তৃপক্ষ জানাইছে। টিএনও স্যার আমার কাছে ফোন দিছেন ওয়াটার মেম্বার হিসাবে। আমি তাড়াতাড়ি আইসি, এইখানে দেখছি যে বিয়ার প্রস্তুতি চলছে, বাদর দিন বিয়া। স্কুলের প্রধান শিক্ষককে এই ঘটনা জানানোর পরপর প্রধান শিক্ষক স্কুল ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে জরুরি সভা ডাকেন এবং ঘোষণা দেন যে করেই হোক এই বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে। বিয়ে হলে তার জীবন এবং যে বাচ্চার জন্ম দিতে পারে সে তার জীবন ঝুঁকিপূর্ণ থাকতে পারে কারণ তাদের যে মা হবার যে শারীরিকভাবে পরিপূর্ণতা সেটা 18 বছরের নিচে আসে না। দুইজনকে বলাভাবে আমরা জিজ্ঞাসা করছি যে আমি এটা কি সত্য এবং তদন্ত করছি যে বিয়েটা কি হয়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখছি যে বিয়ে পুরাটা প্রস্তুতি। পরবর্তীতে আমি উপজেলা মহিলা কর্মকর্তাকে ফোন দিছি, ইউএনও সাহেবকে ফোন দিছি। গেট বান্ধা শুরু করছে আমার আম্মুতরা বাজে। আমি এত মাঝে আমার মামা একজন আছে, মেম্বার মামা ইয়া কইছেন, পুলিশ আইছেন বাজে, গেটের সপ্তাহ খুলিছে। তো মেয়ের ইচ্ছা পোষণ করছে না, আমি এখন বিয়া বইতাম না, আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়া হর। তো তাদেরকে আমি বুঝাইয়া বিয়াটা ভঙ্গ করছি আর কি, যে তাদেরকে পরবর্তীতে তোমার মেয়ে লেখাপড়া করো, আমরা সহযোগিতা করবো, আর পরবর্তীতে বিয়া দেওয়ার সময় আমরা যতটুকু পারি এলাকাবাসী মিলিয়া, আমরা স্কুলের কমিটি মিলিয়া তোমার মেয়ের বিয়া দেওয়ার ব্যবস্থা করব। এ যাত্রায় বেঁচে গেল রেবেনা। সে আবারও পড়ালেখায় মনোযোগী হয়েছে, কিন্তু রেবেনার মা তাতে মোটেও খুশি নন। সংসার চালাতে হিমশিম খাচ্ছে রেবেনার পরিবার। তার উপর মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারছে না।
ওই তো ভাবি সংসার এক সময় খাতা দিতে পারি আর কলম দিতে পারি আর না 3 গু রুতার কলম খাতা তো তারা মার গাছেও বেশি কয়। আজ পর্যন্ত আমার মেয়েরে আমি একটা জুতা দিতে পারছি না। সব ছাত্রীর প্রতিশু আইয়া কয় আম্মা সব ছাত্রীন যাই না একলা খান, আমি একলা খান। আমি মেয়েরে বলি যেন গো আম্মা কিতা করবা, তুমি গরিবর ছেলে তারা ধনির ছেলে মেয়ে তারা লাগাইয়া বুট জুতা লাগাইয়া ইয়র 500 টাকা দিয়ে বাপে আনিয়া দিলার ফট করি, তোমার বাপে দিতে পারবে না কিতা করবা, সবাই কেন মানিয়া নিব তুমি যেন গরিবর। বিয়াখান দিলেই বালা খানা গরিবর বাচ্চাগু যেত রইব তো কষ্ট, বাপেও চালাইতে পারে না শ্বাসকষ্টর কারণে অসুবিধার কারণে, তো মনে করলাম যে দিলেইলে একটু ভালো লাগবো। স্কুল ম্যানেজমেন্ট কমিটি রেবেনার পড়ালেখার যাবতীয় সহযোগিতা করতে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা পরামর্শ করছি যে আমরা ওর মেয়ের বিভিন্ন লেখাপড়ার দায়ভার, বিয়ে শাদির দায়ভার, এগুলো আমরা এলাকা থেকে যেভাবে হোক বা সরকারি ইউনো সাহেব যেহেতু এটা সংশ্লিষ্ট, ওনাকে বলে ওর একটা ভালো উদ্যোগ নিব, যেভাবে ওর ভবিষ্যৎ জীবনটা সুন্দর হয়। রেবেনার সহপাঠীরাও অনেক সচেতন, তারা জানে বাল্যবিয়ের কুফল সম্পর্কে। তারাও চায় 18 বছরের আগে যেন কারো বিয়ে না হয়। একটা মেয়ে শিক্ষিত হইলে শুধু সে শিক্ষিত হয় না, তার পরিবার শিক্ষিত, সারা দেশ শিক্ষিত হয়, কিন্তু আমাদের সমাজে অনেক লোকেরা এটা মানতে রাজি নয়। অনেক সময় দেখা যায় যারা মেয়েদেরকে নিয়ে অনেক আলোচনা করে এবং অনেক সময় খারাপ আলোচনা করে, যার কারণে বাবা মারা তো সচেতন নয়, যার কারণে তারা মেয়েদেরকে কম বয়সে বিয়ে দেয়। আমি পড়ালেখা করতে চাই, পড়ালেখা করে বড় হয়ে ডাক্তার হতে চাই। রেবেনা আবার নতুন করে আশার আলো দেখছে, পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করবে। রেবেনা চায় তার মতো আর কোনো মেয়েরই যেন অল্প বয়সে বিয়ে না হয়। তার স্বপ্ন পূরণের উদ্যোগ নিয়েছে স্কুল ম্যানেজমেন্ট কমিটি। স্কুল ম্যানেজমেন্ট কমিটির এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। প্রতিটি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সম্মিলিতভাবে এরকম যৌথ উদ্যোগ নিলে একদিন হয়তো পুরো বাংলাদেশ বাল্যবিয়েমুক্ত দেশ হতে পারবে। মেয়েরা হবে আত্মনির্ভরশীল। এখন একটা বিরতির পর দেখবেন জীবন জীবিকায় বরগুনার রাখাইন তাঁতশিল্পীদের বর্তমান অবস্থা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি ও স্মৃতিধন্য গ্রাম টুঙ্গিপাড়া এবং গাইবান্ধার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি দেশের গান। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আজকের আয়োজনে। যুগ যুগ ধরে তাঁতের কাজ করে চলেছে বরগুনার তালতলী উপজেলার রাখাইনপল্লীর রাখাইনরা। বর্তমানে নতুন প্রযুক্তির ছোঁয়ায় তাদের কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং তাদের জীবনমানেরও উন্নয়ন ঘটেছে। বরগুনা ঘুরে শতরূপা দত্তের গবেষণায় রাখাইন তাঁতশিল্পীদের কথা তুলে ধরেছেন শাখাত লিটন। শতাব্দী প্রাচীন কাল থেকে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের হাতে বোনা বিভিন্ন ধরনের তাঁতের কাপড় সমৃদ্ধ করেছে দেশকে। বরগুনা জেলার তালতলী উপজেলার নামিশেপাড়ায় রয়েছে বেশ কিছু রাখাইন পরিবার। এককালে তাঁত শিল্পে রাখাইন রাজাদের পৃষ্ঠপোষকতা ছিল। রাখাইন রাজকুমারী নিজের পোশাক নিজেই বানাতেন। সেই ধারাবাহিকতায় বংশ পরম্পরায় তারা হস্তচালিত তাঁতে কাপড় বোনার কাজ করে চলেছেন। বর্তমানে এই আমাদের শীত তো শেষ, এখন লুঙ্গি, তারপর ওই আমাদের পরা থাবি, ওইটাগুলা কাজ করব। শীতের সময় 60 পিস বেশি করি। দীর্ঘদিন ধরে চলমান এই তাঁত শিল্পে বর্তমানে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। সেমি অটো তাঁতযন্ত্রের মাধ্যমে বর্তমানে কাপড় তৈরি হচ্ছে, যা স্থানীয়দের জীবনে নিয়ে এসেছে পরিবর্তন। পূর্বে ছিল আমাদের হাতের তাঁত, বর্তমানে আমাদের এই ফ্রেম লুমটা যখন পেয়েছি আমরা, তখন হইতে একজন মহিলা দৈনিক 4 পিস করে তারা উৎপাদন করতে পারে। এক পিসের দাম আমরা 350 বিক্রি করি। 3 পিস হইলে 1050 টাকা পাই আমরা। টাঙ্গাইল থেকে যেটা সেমি অটোলুম আর কি, সেমি তাঁত যেটা, সেটাকে আমরা নিয়ে আসি এবং ওদেরকে এটা জার্মান সরকারের অর্থায়নে এবং জিএজেটের মাধ্যমে একদম ফ্রি, উইদাউট ফ্রি দিই। এবং এছাড়াও কিছু টাকা দেই সুতো কেনার জন্য,
যেমন আমরা গেল বছর 3,000 টাকা করে প্রত্যেক সুফল বিভাগকে দিয়েছি সুতা কেনার জন্য, আর তারটা একদম ফ্রি, 2 মাস ট্রেনিং ফ্রি। সবগুলো পরিবারকে যদি আমরা এই প্রকল্পের আওতায় আনতে পারি সেটি আমাদের টার্গেট। এর মধ্যে কিছু প্রতিকূলতা থাকলেও আধুনিক প্রযুক্তি রাখাইনদের তাঁত শিল্পে সুদিন নিয়ে এসেছে। আমরা বিক্রি করি ওই তালতুলি থেকে পাইকার আসে, আর অন্য ওই কুয়াকাটা, তারপর বরগুনা, আমতলি থেকে আসে, তবুও ওইটা যা হয় না, বুঝছেন। আমাদের যদি আর একটু মার্কেটটা যদি বেড়ে দেওয়া যায় তাহলে আমাদের আরও উপকার হবে। আমাদের এই যে প্রোডাক্টের যে মালামালগুলো বাজারজাতকরণের জন্য যদি কোনো সুবিধা করে দেয় তাহলে কিন্তু আমাদের এই জীবনযাত্রা, রাখাইনদের নারীদের যে জীবনযাত্রা, এটা আরও উন্নতি হবে। যদি আমরা আরও ব্যাপকভাবে কাজটা শুরু করি, দেখা যাবে যে ওগুলা এর জন্য ট্রেডার তৈরি হয়ে যাবে, যেমন ব্যবসায়ী তৈরি হয়ে যাবে। অচিরেই হয়তো সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে এই তাঁত শিল্প, অর্থনৈতিক উন্নয়নের দেখা পাবে রাখাইন সম্প্রদায়। গ্রাম প্রধান বাংলায় জন্ম নিয়েছেন চিরকালের স্মরণীয় বরণীয় অনেক মনীষী, পণ্ডিত আর দেশপ্রেমী বীর। এই মহামানবের নামের সঙ্গে উজ্জ্বল হয়ে উঠেছে তাদের জন্মগ্রামের নাম। তেমনি এক স্বর্ণগর্ভা গ্রাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। জাহিদুল ইসলাম সুমনের গবেষণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য এ গ্রামের কথা তুলে এনেছেন মানিক শিকদার। আমাদের এই গ্রামের খুব ঐতিহ্যবাহী গ্রাম, এবং এই গ্রাম সারা বিশ্বের সুনাম আছে বা নাম আছে, সবাই জানেন। এবং এই গ্রামে জন্ম নিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এখানে জন্ম নিয়েছেন এবং শুয়ে আছেন। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। যে নদী বয়ে গেছে তা গ্রাম উত্তর পাশ দিয়া, সেই নদীর নাম হচ্ছে বাঘিয়ার নদী, যে নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওখানে প্রায় গোসল করতেন, সাঁতার কাটতেন, এবং সেই ঐতিহ্যটা ইতিহাসের পাতা এখনও আছে, অনেকে দেখেছেন। আমাদের এই গ্রামের লোক সংখ্যা বেশি না, হয়তোবা আনুমানিক 1000 লোক সংখ্যা হবে। এই গ্রামের 70% শিক্ষিত হার। তারপরে আমাদের গ্রামে স্কুল প্রতিষ্ঠিত আছে, স্কুল আছে, তারপরে কলেজ আছে। আমাদের গ্রামে মাদ্রাসা মক্তব আছে, উন্নত মানের মসজিদ আছে। এখানকার পেশাজীবী হচ্ছে কৃষক আছে, গ্রামের পাশে মিল আছে, অঞ্চল আছে, বা কৃষি জমি আছে, তা কৃষিকাজ করে। চাকরিজীবী আছে, যেমন শিক্ষিত লেখাপড়া শিখে তারা বাইরে আছে, চাকরিজীবী আছে। গ্রামের মানুষের সামগ্রিক অবস্থা মোটামুটি খুব একটা উন্নত করতে পারেনি। ঢাকার রাজধানী থেকে অনেক দূরে, আমাদের কমিউনিকেশনটা খারাপ ছিল, যাতায়াত অবস্থা খারাপ ছিল, যার পরিপ্রেক্ষিতে ওদিকে ওই মুখে হতে পারেনি। এখন আরও একটু যোগাযোগ ব্যবস্থা হলে, পদ্মা সেতু হয়ে গেলে আমাদের গ্রামটা অন্তত উন্নত শিখরে উঠে যাবে ইনশাআল্লাহ মনে করি আমরা। এই গ্রামে শিল্প প্রতিষ্ঠান নাই, যে পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান হলে বা অন্যান্য ভালো ভালো সরকারি উন্নত মানের প্রতিষ্ঠান হলে এই গ্রামটা আরও বেশি উন্নত হবে। আপনাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম আর দুর্নীতি সহ বিভিন্ন তথ্য, পরামর্শ ও মতামত জানিয়ে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দেশ জুড়ে 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল দেশজুড়ে@21-tv.com। আর SMS পাঠাতে ডিজেম স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। 21-এর অনুষ্ঠানগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে ও তথ্যের প্রয়োজনে লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া Facebook/21TV লাইভে দেখতে পাবেন আমাদের সব অনুষ্ঠান। এবার একটি দেশের গান। গাইবান্ধার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এই গানের মধ্য দিয়ে শেষ হবে আমাদের আজকের আয়োজন। তার আগে আমি লিসা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেশ জুড়ে এই বাংলার খোলা জানালা। আশা করব আপনাদের ভালো লাগা আমাদের সঙ্গে থাকবে সব সময়। আগামী পর্বের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে। কলকানি সূর্য ওঠে, সবুজ দিগন্ত সুদূরে মিশে, ধন্য হয়েছি আমি জন্ম নিয়ে।
শ্যামলী বাংলাদেশে, সবুজ শ্যামলী বাংলাদেশে, পাখিদের কলতানে সূর্য ওঠে, সবুজ দিগন্ত সুদূরে মিশে, ধন্য হয়েছি আমি জন্ম নিয়ে, সবুজ শ্যামলী বাংলাদেশে।